নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো এখনকার একটা হট টপিক চলছে, তোমরা সকলেই জানো, আনোয়ার আলী। তো তাকে নিয়ে কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত এলো সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা শেয়ার করার রয়েছে। তার সাথে সাথে ডার্বি ম্যাচ এসেই গেল, সেই ডার্বি ম্যাচ নিয়েও কিন্তু একটা বড় ঘোষণা রয়েছে। ইস্টবেঙ্গলকে নিয়েও কিন্তু একটু আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কোপা আমেরিকা নিয়ে কথা বলি, তো কোপা আমেরিকায় যেরকমটা জানিয়েছিলাম, আর্জেন্টিনা তারা কিন্তু কিছুটা হলেও ফেভারিট হিসাবে নামছে কানাডার সঙ্গে। কিন্তু ম্যাচটা সত্যি খুব ভালো ম্যাচ হয়েছে, দুটো দলই ভালো ফুটবল খেলেছে। লাস্ট ম্যাচে কিন্তু আর্জেন্টিনার কাছ থেকে খুব একটা ভালো ফুটবল দেখা যায়নি, শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউট তারা জিতে এসেছিল সেমিফাইনালে। কিন্তু সেমিফাইনালে দুর্দান্ত ফুটবল খেলেছে, বলা ভালো যে মেসির গোলে কিন্তু সেমিফাইনাল জয় করে ফাইনালে কিন্তু চলে গেল আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা খুবই ভালো ফুটবল খেলেছে, ম্যান অফ দ্য ম্যাচ মেসি হয়েছে এবং মেসির দিন ভালোই গিয়েছিল, একটা গোল করেছে, বেশ কিছু চান্স ক্রিয়েট করেছে, বেশ কিছু গোলও মিস করেছে। তো স্ট্রাইকারদের তো এটাই কাজ, মানে 10টা সুযোগ যদি নষ্টও হয়, একটা সুযোগ থেকে গোল করে হিরো হয়ে যায়। তো সেই রকমভাবেই কিন্তু আজকে ম্যাচ হয়েছে। তো প্রথমে কিন্তু আলভারেজ 22 মিনিটের মাথায় গোল করেছে, তো মাঝমাঠ থেকে একটা থ্রু বল, সেখানেই কিন্তু পুরো কানাডার ডিফেন্স ভেঙে গিয়েছিল, আর সেই জায়গা থেকে কিন্তু আলভারেজ খুব ভালো ফিনিশ করেছে, গোলকিপারের একদম পায়ের ফাঁক দিয়ে বলতে গেলে গোল করে দিয়েছে। তো সেই জায়গা থেকে প্রথমে লিড নিয়ে নেয় আর্জেন্টিনা। সেকেন্ড হাফের প্রথম দিকেই কিন্তু মেসির গোলে কিন্তু লিড বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা কিন্তু সেকেন্ড হাফের প্রথম দিকেই কিন্তু সবসময় চায় যে গোলটা তুলে নিতে, একদম সেকেন্ড হাফের ফার্স্ট হাফেই। তো প্রতি ম্যাচেই কিন্তু গোল পেয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো একটা দিক রয়েছে। তো এই ম্যাচটা জিতে গেল এবং ম্যাচের কিন্তু অনেকে স্কোর লাইন প্রেডিকশান করেছিল দেখলাম, কিন্তু অনেকজনেরই আবার স্কোর লাইন মিলেও গেছে। তো স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিও। তাই পরবর্তী ম্যাচে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে যেও যে স্কোর লাইন কী হতে চলেছে। তো দেখা যাক পরবর্তী সময় কাদের কাদের নাম মিলে যায়। তো এরপরে যদি আমরা চলে আসি আনোয়ার আলীকে নিয়ে, কালকেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম, প্রথমে মেরিনা এরিনা তারা ব্রেক করেছিল নিউজটা, পরবর্তী সময় তোমাদের লাইভ এসেও বলেছিলাম, তারপরেও কিন্তু ভিডিও আকারেও জানিয়ে দিয়েছিলাম যে আনোয়ার আলী কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ছাড়তে চলেছে। এবং রাতের দিকে আনোয়ার আলীর বলতে গেলে যাই বলো, এজেন্ট বলো বা যা ইচ্ছা বলতে পারো, তো রঞ্জিত বাজাজ সেও জানিয়ে দিয়েছে যে আনোয়ার আলী কিন্তু তার যে লোন ডিলে এসেছিলো, সে কিন্তু লোন ডিলটা মানে তার ব্রেক হয়ে গেছে, সে কিন্তু এখন দিল্লি এফসির প্লেয়ার। এবার দিল্লি এফসির সঙ্গে আনোয়ার আলীর কিন্তু কন্ট্রাক্ট রয়েছে 2031 সাল পর্যন্ত, মানে এটা বিরাট বড় কন্ট্রাক্ট করে রেখেছে। কারণ আনোয়ার আলীর খারাপ সময় কিন্তু রঞ্জিত বাজাজই কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল, তাকে যত রকমভাবে হেল্প করা, সাপোর্ট করা, সব কিছু করেছে। তো সেই জায়গা থেকে কোনো একটা তো মানে নৈতিকতা রয়েছে, সেই জন্যই কিন্তু আনোয়ার আলী যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে রঞ্জিত বাজাজকে মানে তার পরামর্শ মেনেই নেয়। এবার রঞ্জিত বাজাজ রীতিমতন একজন কীরকম কাজ করে সেগুলো আমরা জানি, ভালো কাজও করে এবং একটু হলেও বলতে গেলে মানে ওই টাকালোভী ব্যাপার রয়েছে। তো মেরিনা এরিনা যেগুলো জানিয়েছিল, আজকেও তারা কিছুক্ষণ আগেই একটা বড় মানে নিউজ জানিয়েছে, সেখানে কিন্তু তারা বলেছে যে ড্রেসিং রুমের পরিস্থিতি খারাপ হতো যদি আনোয়ার আলীকে রাখা হতো, কারণ একটা বড় স্যালারি, বাকি প্লেয়াররাও সবাই স্টার প্লেয়ার, মানে স্টারের ওপর স্টার, ডবল স্টার প্লেয়ার কিন্তু আনোয়ার আলীকে করতে চাইছিল তার এজেন্ট, কিন্তু সেটা ম্যানেজমেন্ট ভালোভাবে নেয়নি। সেই কারণেই কিন্তু লোন ডিল শেষ হয়ে যাওয়ার পর কোনো রকম কন্ট্যাক্ট এক্সটেনশন করেনি। তো এরকম পর্যন্ত ব্যাপার, তার মোহনবাগানের সঙ্গে সম্পর্ক কিন্তু শেষ হয়ে গেছে এবং অনেক কিছু ভিতরের ব্যাপার হয়েছে। সমস্ত ভিতরের ব্যাপার তো বাইরে বেরিয়ে আসাটা সম্ভব নয়, তো সেটা সম্ভব হচ্ছে না। জাস্ট কিছুক্ষণ আগে খেলনামের তরফ থেকেও কিন্তু অফিসিয়ালি আপডেট এসে গেছে যে হ্যাঁ, মোহনবাগানের সঙ্গে তার কন্ট্রাক্ট পুরোপুরি টার্মিনেট হয়ে গেছে। আনোয়ার আলী কিন্তু বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে দিল্লি এফসির প্লেয়ার। আমরা চাইছিলাম যে কোনো একটা বড় মাধ্যম থেকে নিউজটা আসুক, তারপরই নিউজটা করব। সকাল থেকেই নিউজ আসছিল, তবু একটু অপেক্ষা করছিলাম, যখন খেলনাও বলে দিয়েছে তো আর কোনো রকম অসুবিধা নেই। তোমরা বুঝতেই পারছো যে মোহনবাগানের প্লেয়ার নয় কিন্তু আনোয়ার আলী। এবার কালকেও তোমাদের জানিয়েছিলাম আনোয়ার আলীকে নেবার ব্যাপারে আইএসএলে দুটো ক্লাব চেষ্টা চালাচ্ছে এবং রঞ্জিত বাজাজও সেটা জানিয়েছে, 24 ঘন্টার মধ্যেই কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে। এবার বড় ক্লাব বলতে যেটা মেরিনা এরিনা থেকে বলা হয়েছিল, বেঙ্গালুরু এফসি এবং ইস্ট বেঙ্গল, তারা নাম করে বলেছিল পরিষ্কার কথা। বেঙ্গালুরু এই কারণেই নয়, আমার যেটা মনে হয় বা বাকিদেরও সেই একই পয়েন্ট অফ ভিউ রয়েছে, যে প্রচুর পরিমাণে বেঙ্গালুরুতে ডিফেন্সের প্লেয়ার রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু আনোয়ার আলী
হয়তো তাদের জন্য মানে গিয়ে গেম টাইমের একটু হলেও চাপ হবে, যেটা মোহনবাগানেও হচ্ছিল সেটা ওখানেও হবে। এবার ইস্টবেঙ্গল অবশ্যই তাদের তো দরকার রয়েছে ডিফেন্সে, কারণ ডিফেন্স নড়বড়ে। আনোয়ার আলী এলে মানে একজন বিদেশির মতনই প্লেয়ার বলতে পারা যায়, আনোয়ার আলী পারফরমেন্স করে দিতে পারবে। এছাড়া যদি আমরা আইএসএলের দুটো বড় ক্লাব নিয়ে কথা বলি, তার মধ্যে একটা ক্লাব নিঃসন্দেহে যে কোনো মানুষ চোখ বুজে বলে দেবে মুম্বাই সিটি এফসি। এবার মুম্বাই সিটি এফসিরও কিন্তু ডিফেন্সের একটুখানি হলেও সমস্যা রয়েছে। টিরি ভালো ফুটবল খেলেছে, কোনো রকম অসুবিধা নেই। আরও একজন যে তাদের বিদেশি ডিফেন্ডার, সে কিন্তু দল ছেড়ে দিয়েছে। তাদের রাহুল ভেকে কিন্তু বেরিয়ে গেছে, রাহুল ভেকে চলে গেছে হচ্ছে তোমার বেঙ্গালুরুতে। মেহতাব সিংকে কোনো সময় আবার আমরা সাইড ব্যাকেও খেলতে দেখেছিলাম। তো তাদেরও একজন প্রপার সেন্টার ব্যাক রয়েছে। তো আমার মনে হয় রেসটা বা লড়াইটা হবে ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসির। এবং ইস্টবেঙ্গলের যেটা প্রজেক্ট তোমরা সকলেই জানো, 2 বছরের চুক্তি। তো 2 বছরের চুক্তিতে আনোয়ারকে নেওয়াটা কতটা পসিবল হবে জানা নেই। হ্যাঁ, আবারও যদি লোন ডিল ভাবে তো লোন ডিল আর সেটা হয়তো হবে না, কারণ যেটা জানিয়েছে রঞ্জিত বাজার যে পার্মানেন্ট ডিলে কিন্তু আনোয়ার আলীকে তারা ছাড়তে চাইছে। তো যেরকমটা মনে হচ্ছে, যদিও এখনও কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট বা বড় কোনো মাধ্যম থেকে তো নয়, মুম্বাইয়ের দিকে হয়তো যেতে পারে এটাই মনে হচ্ছে। তো দেখা যাক, 24 ঘন্টার মধ্যেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে, বা আরও কিছুক্ষণ হয়তো সময় লাগবে। তো আনোয়ারকে নিয়ে এখনই যে সে ইস্টবেঙ্গলে আসছে এরকমটাও ভাবার নেই, আর বা আনোয়ার যে ইস্টবেঙ্গলের সঙ্গে কোনো রকম যোগাযোগও নেই এরকমটাও কোনো ভাবার নেই। সবটাই সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো এরকমই কিন্তু আনোয়ারকে নিয়ে ব্যাপারগুলো চলছে। তো যাই হোক, এরপরে যদি আমরা পরের আপডেটে চলে আসি কলকাতা ডার্বি নিয়ে। তো কলকাতা ডার্বি নিয়ে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে টিকিট কিন্তু ছাড়া হবে 10 তারিখ থেকে, আর আজকে কিন্তু 10 তারিখ হয়ে গেছে। এবার আজকে বেশ কিছু নিউজ পেপার থেকে যেটা জানানো হচ্ছে, কোনো রকমভাবে অফলাইন টিকিট ছাড়া হবে না, সবটাই কিন্তু অনলাইন টিকিট ছাড়া হবে। এবার অনলাইনেও শুনতে পাচ্ছি বুকমাইশো সম্ভবত হবে না, অন্য কোনো মাধ্যমে হবে। টিকিটের দাম 100-150, ভিআইপি 500 এবং ভিভিআইপি 1200 টাকায় টিকিটের দাম রাখা হয়েছে। তো যখন টিকিট ছাড়া হবে, যেভাবে টিকিট ছাড়া হবে সমস্ত কিন্তুই মানে ফেসবুক পেজে আমি দিয়ে দেবো। তাই যারা এখনও ফেসবুক পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু টিকিটের আপডেট দিয়ে দেবো। বারবার ওই মেসেজ করে কখন টিকিট দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে করো না, একটু ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। এবং আমি পরপর যেরকম পোস্ট করতে থাকি ফেসবুক পেজে, সেগুলো একটু ফলো করো, তাহলেই কিন্তু তোমরা সেখানে টিকিটের আপডেট পেয়ে যাবে। আমি পার্সোনালি কাউকেই দিতে পারবো না যে তুমি একটু টিকিটের ব্যবস্থা করে দাও, একটু এই শেয়ার করে দাও, ওই শেয়ার করে দাও, সম্ভব নয়। তো আমি যেটা পোস্ট করে দেবো সেখান থেকেই আশা করি সবার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলের অনুশীলনে কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়াররা কালকে প্র্যাকটিস করেছে। কালকেও কিন্তু ক্লেটন সিলভা পিঠের ব্যথার জন্য অনুশীলন করতে পারেনি। শোনা যাচ্ছে আজকে থেকে ক্লেটন সিলভা প্র্যাকটিস করবে। এবার হিজাজি মাহেরকে নিয়ে একটুখানি আপডেট শেয়ার করে দিই। অনেকদিন আগেই হিজাজি মাহেরকে নিয়ে আপডেট শেয়ার করেছিলাম যে তার একটুখানি ভিসা পেতে প্রবলেম হচ্ছে। তো এখনও পর্যন্ত কিন্তু তার ভিসা পাওয়া নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। আমাদের যে বিদেশ মন্ত্রকের ব্যাপার রয়েছে ভিসা, সেখান থেকে কিন্তু প্রথম যে লিস্ট এসেছে সেখানে জর্ডানের কোনো নামই নেই। দ্বিতীয় লিস্টটাও কিন্তু 2-1 দিনের মধ্যেই আশা করছি এসে যাবে। সেখানে আশা করা যাচ্ছে যে মানে জর্ডানের দেশের নাম থাকবে এবং তারপরেই ভিসা অ্যাপ্লাই করা যাবে। যদি তাও না করা যায় তো অন্যান্যভাবেও কিন্তু চেষ্টা চালানো হচ্ছে খুব তাড়াতাড়ি হিজাজিকে নিয়ে আসা। তা না হলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা হবে। ষষ্ঠ বিদেশি এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণা তো হয়নি। এছাড়া ষষ্ঠ বিদেশি কবে আসবে সেই নিয়েও কিন্তু অনিশ্চয়তা রয়েছে। একটা সময় পর্যন্ত জানা গিয়েছিল ডুরান্ড কাপে ষষ্ঠ বিদেশি খেলবে। তো যদি খেলতেই হয় তো তাকে তাড়াতাড়ি নিয়ে আসা দরকার, সেই দিকটাও কিন্তু ম্যানেজমেন্ট ভেবে দেখছে। তো এইগুলো নিয়েই কিন্তু এখন ব্যাপার চলছে। তো দেখা যাক পরবর্তী সময়ে এই ব্যাপারগুলো কত তাড়াতাড়ি মিটে যায়, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।